আজকে পড়াবো দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের সেকেন্ড চ্যাপ্টার, যার মধ্যে রয়েছে নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র। এই বুলীয় ভাষ্য হচ্ছে নিরপেক্ষ বচনের জর্জ বুলি যেভাবে ভাষ্য দিয়েছেন আধুনিক ব্যাখ্যা অনুসারে। উনি নিজে একজন গণিতজ্ঞ ছিলেন এবং যুক্তিবিজ্ঞানীও ছিলেন। জন ভেনও একজন গণিতজ্ঞ এবং যুক্তিবিজ্ঞানী। বুলির ভাষ্যর আগে আমরা গতানুগতিক মতে AEIO চারটে বচনের ইন্টারপ্রিটেশনে যা পড়েছি সেগুলোতে অ্যারিস্টটল দেখিয়েছেন চারটে বচনেরই অস্তিত্বমূলক তাৎপর্য আছে, কিন্তু বুলি প্রথম দেখালেন যে সামান্য বচনগুলোর অস্তিত্বমূলক তাৎপর্য নেই। কেন নেই? না, আমরা এগুলোর উদ্দেশ্যগুলোকে অ্যাজাম্পশান করে নিই, মানে ধরে নিই। যেমন সকল মানুষ হয় মরণশীল, আমরা দুনিয়ার সব মানুষকে কখনোই মরতে দেখি না। আমরা আসলে ধরে নিই যদি কেউ মানুষ হয় তবে তারা মরণশীল হবে, অর্থাৎ মানুষ অ্যাজাম্পশান করে নিচ্ছি মানুষ হলে তারা মারা যাবে। সেই জন্য জর্জ বুলি বলেছেন যে নিরপেক্ষ বচনগুলোর মধ্যে সামান্য বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই। এখন এই যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এই কথাটাকে বুলি তার ভাষ্য অনুযায়ী কীভাবে ব্যাখ্যা করেছেন? অস্তিত্ব নেই এটা বোঝাতে গিয়ে তিনি কিছু সিম্বল ইউজ করেছেন, সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছেন। সেটা কি? যেটা অস্তিত্ব নেই সামান্য বচনগুলো, যেহেতু আমরা উদ্দেশ্যটাকে ধরে নিয়ে বিধেয়টাকে তার উপর ব্যবহার করছি, সেই জন্য সামান্য বচন অর্থাৎ এ এবং ই এগুলোর ক্ষেত্রে আমরা =0 লিখব, মানে সামান্য বচনের অস্তিত্ব নেই। বিশেষ বচনগুলোর অন্ততপক্ষে একজনের অস্তিত্ব আছে বা অন্ততপক্ষে একজনের অস্তিত্ব নেই, এটা বোঝাতে =0 লিখব। এবার কোনো শ্রেণীতে আমরা প্রত্যেকটা বচনের এই বুলিয়ান ইন্টারপ্রিটেশন অনুযায়ী উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ হিসাবে আমরা ব্যবহার করি না। এগুলোকে তিনি শ্রেণী হিসাবে, শ্রেণীবাচক পদ হিসাবে ব্যবহার করেছেন। এবার প্রত্যেকটা বচন যদি আমরা ধরি, প্রত্যেকটা বচনই দুটো করে শ্রেণী থাকে, উদ্দেশ্য শ্রেণী, বিধেয় শ্রেণী। সকল মানুষ হয় মরণশীল, মানুষ একটা শ্রেণী, মরণশীল একটা শ্রেণী। আবার আমরা যে কোনো একটা অবজেক্টের উপর আমরা কিন্তু বুলীয় ভাষ্য করতে পারি। যেমন ধরো, খুব ছোট দিয়ে বোঝাই, পক্ষীরাজ ঘোড়া নেই। কারণ এটাকে কি আমরা বচনে নেব? না, এটাকে বচনে নেওয়ার দরকার নেই। পরিষ্কার বলে দিচ্ছে পক্ষীরাজ ঘোড়া যে শ্রেণীটা, এটা এক্সিস্ট করে না, মানে অস্তিত্ব নেই। তাহলে পক্ষীরাজ ঘোড়া সমান সমান এস ধরে নাও, তাহলে S = 0। তেমনি কাঠের টেবিল আছে, ঠিক আছে, এটাকে তুমি কাঠের টেবিল আছে বাস্তবে এক্সিস্ট করে, কাঠের টেবিল তুমি একবারেও করতে পারো, আবার এটাকে বচনেও ট্রান্সফার করে নিতে পারো। কোনো কোনো টেবিল হয় কাঠের, এভাবেও হয়। বা তো কাঠের টেবিল পুরোটাকে অবজেক্ট হিসাবে ধরলে। পাহাড় আছে, এর কোনো ক্যারেক্টার বলিনি, তাহলে পাহাড় আছে, পাহাড় সমান সমান S ধরো, S =0, শূন্য নয়, শূন্য নয় মানে =0। এবার এগুলোকে ভেন চিত্রে কিভাবে জন ভেন নিয়ে গেছে, যেখানে দেখবে তোমরা একটা শ্রেণীকে ডিনোট করছি, একটা শ্রেণীকে বোঝাচ্ছি, তখন একটা সার্কেল আঁকো। সার্কেলের মধ্যে যদি অস্তিত্বকে বোঝাও তাহলে একটা ক্রস দাও, যে কোনো একজন, অন্ততপক্ষে একজনের অস্তিত্ব আছে, তাহলে সার্কেল একটা হবে একটা শ্রেণীর জন্য এবং তার উপর ক্রস তার মধ্যে বসবে, ঠিক আছে। যদি তুমি দুটো সার্কেল আঁকো দুটো শ্রেণীর জন্য, তাহলে পরস্পর ওভারল্যাপিং করে আঁকবে এবং তারপরে কক্ষগুলোকে চিহ্নিত করে সেখানে অস্তিত্ব থাকলে ক্রস বসাবে, আর যদি অস্তিত্বহীনতা বোঝায়, =0 বোঝায়, পুরো অংশটাকে শেড করে দেবে। যেমন একটু আগেই বললাম পক্ষীরাজ ঘোড়া নেই,
তাহলে এখানে এস ইকুয়াল টু 0, মানে নেই, অস্তিত্ব নেই। তাহলে এটার সার্কেলে আসবে একটা এস আছে, একটা শ্রেণী ধরেছি, তাহলে একটা সার্কেল ভেনচিত্রে আসবে। এই ভেনচিত্র যখন আঁকবো, এস ইকুয়াল টু 0 যখন আঁকবো, পুরো বৃত্তটাকে শেড করে দাও, মানে অন্ধকার আচ্ছন্ন করে দাও, তোমার আঁকা কমপ্লিট। এবার এই বৃত্তগুলোকে যখনই তোমরা কোনো কক্ষ আঁকছো, বৃত্ত আঁকছো, তখনই তার বাইরে একটা ওভারঅল বিশ্বকে, আমরা পুরো খাতা জুড়ে আঁকছি না, সেই জন্য, বা পুরো ব্ল্যাকবোর্ড জুড়েও স্কুলে আঁকা হয় না, তাহলে আমরা কি করব, খাতার মধ্যে একটা প্রথমে বর্গক্ষেত্র এঁকে নেব ছোট করে, তার মধ্যে সার্কেল আঁকবো শ্রেণীটাকে বোঝানোর জন্য, তার মধ্যে চিহ্নিতকরণ করব। ঠিক আছে? এবার এই যে আমি ইকুয়াল টু 0 বলছি, নট ইকুয়াল টু 0 বলছি, এগুলো কিসের চিহ্ন? তোমাদের প্রশ্নে আসতে পারে সমীকরণের চিহ্ন কোনটা, তখন হবে ইকুয়াল টুটা, শুধু সমান সমান লিখে দেবে। সমীকরণের চিহ্ন হচ্ছে সমান সমান চিহ্নটা। অসমীকরণের চিহ্ন কোনটা? নট ইকুয়াল টু, সেটা হচ্ছে সমীকরণের চিহ্ন, অসমীকরণের চিহ্ন। ঠিক আছে? আচ্ছা, অস্তিত্ব নেই, এটা তুমি লিখবে কিভাবে? আবারও রিপিট করে দিই, এস ইকুয়াল টু 0, অস্তিত্ব আছে, এস নট ইকুয়াল টু 0। আমি একটা বৃত্ত দিয়ে বললাম আজকে, নেক্সট ক্লাসে চলে যাব দুটো বৃত্ত দিয়ে, এবং নেক্সট ক্লাসে অবশ্যই ডায়াগ্রাম এঁকে দেখাবো। আজকে এই পর্যন্ত।